তো আমরা হচ্ছে সুপার নোড দেখতেছি একটু কুইকলি। সুপার নোড কখন থাকে সেটা একটু দেখে আসি। সুপার নোড হচ্ছে নোড অ্যানালাইসিস এর টাইমে হচ্ছে সুপার নোডটা থাকে। তো সুপার নোড তখনই থাকে যখন হচ্ছে একটা ভোল্টেজ সোর্স ভোল্টেজ সোর্স যদি আমরা খেয়াল করি দুইটা প্রান্ত, একটা পজিটিভ প্রান্ত একটা নেগেটিভ প্রান্ত। কোনো প্রান্তেই যদি গ্রাউন্ডের সাথে কানেক্টেড না থাকে, হ্যাঁ, কোনো প্রান্তই যদি গ্রাউন্ডের সাথে কানেক্টেড না থাকে, তাহলে সেইখানে আমরা বলি একটা সুপার নোড তৈরি হয়েছে। কিরকম? আমরা যদি এইখানে একটা নোড অ্যানালাইসিস করতে চাই এই সার্কিটে, আমরা ফার্স্টে যে কোনো এক জায়গায় একটা গ্রাউন্ড ধরতেই হইতো। তো ধরলাম আমরা এইটাকে গ্রাউন্ড ধরছি, এখানে দেখানো আছে। তার মানে আমরা ধরে নিছি যে এই পুরো অংশটার হচ্ছে ভোল্টেজ, পুরো অংশটার ভোল্টেজ আমি ধরে নিছি যে 0 ভোল্ট। তো 0 ভোল্ট যদি হয়, তার মানে এখন যদি আমি এই সার্কিটে খেয়াল করি দুইটা ব্যাটারি আছে। এই ব্যাটারিটা কিন্তু গ্রাউন্ডের সাথে কানেক্টেড, যে কোনো একটা প্রান্ত গ্রাউন্ডের সাথে কানেক্টেড। তার মানে এখানে কোনো সুপার নোড সমস্যা হয় নাই, সুপার নোড তৈরি হয় নাই। কিন্তু এই ব্যাটারির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে পজিটিভ প্রান্ত নেগেটিভ প্রান্ত, দুই প্রান্তের কোনো প্রান্ত এই গ্রাউন্ডের সাথে কানেক্টেড। হ্যাঁ, অ্যাজ এ রেজাল্ট হচ্ছে আমরা বলতে বলতে হয় যে এখানে একটা কি তৈরি হয়, সুপার নোড তৈরি। এখন এই সুপার নোড তৈরি হলে কি প্রবলেম হয়? ফর এক্সাম্পল, আমাদের এই নোড অ্যানালাইসিস করে টার্গেট ছিল হচ্ছে V1 এর মান বের করা, V2 এর মান বের করা, V3 এর মান বের করা। এরপর হচ্ছে এই কারেন্ট কারেন্ট বের করবো। এখন এই সার্কিটে যদি খেয়াল করি, যেহেতু এই ভোল্টেজ সোর্সের এক প্রান্ত অলরেডি আমি জানি, মান ধরে নিচ্ছি 0 ভোল্ট, আর এর মাঝে আছে 10 ভোল্ট, তাহলে নিশ্চয়ই এই অপোজিট প্রান্তে ভোল্টেজ হবে হচ্ছে 10 ভোল্ট। তাহলে এইখান থেকে আমি বলে দিতে পারতেছি যে V1 এর মান হবে হচ্ছে 10। এটা অলরেডি জানি। তাহলে আননোন থাকে হচ্ছে V2 আর V3। তাহলে হিসাব অনুযায়ী V2 তে একবার কেসিএল করার কথা, V3 তে একবার কেসিএল করার। হ্যাঁ, V2 নোডে একবার কেসিএল করব, V3 নোডে একবার কেসিএল করব। কেসিএল করে আমি হচ্ছে দুইটা ইকুয়েশন পাবো। এই দুইটা ইকুয়েশন সলভ করে আলটিমেটলি V2 এর মান পেয়ে যাওয়ার কথা, V3 এর মান পেয়ে যাবো। এটা হচ্ছে নোড অ্যানালাইসিস এর ক্ষেত্রে করি। এখন যদি আমরা V2 তে ফর এক্সাম্পল কেসিএল করতে চাই, এখানে লিখতে কেসিএল এট ভি, তাহলে আমাকে খেয়াল করতে হবে কতগুলা কারেন্ট ঢুকছে কতগুলা কারেন্ট বের হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে I1 কারেন্ট ঢুকতেছে, I2 কারেন্ট বের হচ্ছে, আর এই কারেন্টটা হচ্ছে বের, এই কারেন্টটা ধরলাম বের হচ্ছে কথার কথা। হ্যাঁ, তাহলে I1 এর মান কত হবে? I1 ইজ ইকুয়াল টু ধরলাম I2 প্লাস এই যে 5 ভোল্ট দিয়ে যে কারেন্টটা যাচ্ছে ধরলাম এক্স কারেন্ট, তাহলে এ ধরলাম এক্স। এখন I1 ইজ ইকুয়াল টু লেখা যায় হচ্ছে V1 মাইনাস V2/2। V1 এর মান অলরেডি জানি আমরা 10 ভোল্ট। I2 দেখতে পাচ্ছি এখানে V2 থেকে 0 ভোল্টের দিকে যাচ্ছে, তাহলে V2 - 0/8। আর এক্স এর মান, আমাদের এক্স এর মানটা কিভাবে লেখা যায়? এনি আইডিয়া? কোনো আইডিয়া আছে এক্স এর মান কিভাবে লেখা যায়? এক্স এর মান বলতে এক্স এটা কারেন্ট যেটা 5 ভোল্ট দিয়ে যাচ্ছে। আচ্ছা, যদি না বলতে পারেন সমস্যা নেই, আমি আমার মতো পড়াই যাই। এখানে এক্স এর ভ্যালু অ্যাকচুয়ালি আমরা বের করার কোনো ওয়ে নাই, বিকজ এখানে কোনো রেজিস্ট্যান্স নাই, পুরোটাই হচ্ছে রেজিস্ট্যান্স না, পুরো ব্যাটারি আছে। হ্যাঁ, তো শুধুমাত্র একটা ব্যাটারি দিয়ে কারেন্ট বের করা টাফ, যায় না, কোনো সূত্র না। কারণ আমরা জানি আই যদি বের করতেই হয়, I = V/R। আমাদের এখানে কোনো রেজিস্ট্যান্স এর মধ্যে দিয়ে কারেন্ট বের করতে হচ্ছে না, একটা ব্যাটারির মধ্যে দিয়ে কারেন্ট বের করতে হচ্ছে। তো এই ব্যাটারির মধ্যে দিয়ে কারেন্ট এইভাবে লিখতে পারি না। দ্যাটস ওয়াই এগেইন কারণ মাইক অন। আমি বলার পর আমি বুঝতেছি না যে এটা কেন এত বারবার করে, যার মাইক বন্ধ পাবো তাকে ক্লাস থেকে বের করে দেওয়া। আচ্ছা, এই ব্যাটারির মধ্যে দিয়ে এই কারেন্টটা বের করার কোনো ওয়ে নাই আসলে। তো দ্যাটস ওয়াই এই সুপার নোডে আসলে, যেখানে সুপার নোড তৈরি হয় সেখানে কেসিএল অ্যাপ্লাই করা ঝামেলা হয়। আমরা আগের ক্লাসে দেখছিলাম যে সুপার মেশ যেখানে থাকে সেখানে কেভিএল অ্যাপ্লাই করা টাফটা হয়। আর দ্যাটস ওয়াই এখানে সুপার নোডে হচ্ছে আবার কেসিএল অ্যাপ্লাই করা tough। তো এই ক্ষেত্রে কি করা যায়, এই ক্ষেত্রে করার ওয়েটা আমরা কি দেখি? এই ক্ষেত্রে আমাদের সার্কিটটা সলভ করার ওয়ে।
এই ক্ষেত্রে সার্কিটটা সলভ করার ওয়েটা হচ্ছে কাইন্ড অফ সুপার মেশের মতোই, একটা ইয়ে থেকে, কনসেপ্ট থেকে করা। কিরকম? এখানে আমরা যদি খেয়াল করে থাকি, আমাদের এখানে সুপার নোড, যেহেতু ভি টু আর ভি3 এর মধ্যে একটা সুপার নোড পাওয়া গেছে, দ্যাটস ওয়াই ভি টু তে আমি কেসিএল অ্যাপ্লাই করতে পারবো না, ভি3 তো আমি কেসিএল অ্যাপ্লাই করতে পারবো। বাট ভি2 ভি3 মিলে যে একটা পুরো এরিয়া পাচ্ছি, এইটাকে একটা আলাদা একটা নোড হিসেবে চিন্তা করতে, এই পুরোটাকে একটা নোড হিসেবে চিন্তা করতেছি, এই পুরো অংশটা। হ্যাঁ, এই পুরো অংশটাকে যদি একটা নোড হিসেবে চিন্তা করি, তাহলে দেখতে পাচ্ছি এই নোডে, এই এটাকে আমরা ধরলাম সুপার নোড। এই সুপার নোডে আমরা দেখতে পাচ্ছি যে আই 1 ঢুকতেছে, আই 2 বের হচ্ছে, আই 3 বের হচ্ছে, আই 4 ঢুকছে। হ্যাঁ, তাহলে আমরা এখানে এইভাবে লিখতে পারি যে কেসিএল এট দি সুপার, তার মানে ভি2 ভি3 তে অ্যাপ্লাই, আলাদা আলাদা ভাবে অ্যাপ্লাই করা যাচ্ছিল না কেসিএল, তা না করে দুইটা মিলে বড় একটা নোড চিন্তা করতেছি এবং সেখানে কেসিএল অ্যাপ্লাই। এখানে যদি খেয়াল করি, এখানে হচ্ছে আই 1 ঢুকতেছে ইনকামিং কারেন্ট, আর হচ্ছে আই 4ও এই নোডে ঢুকতেছে, এই পুরো নোডে এখানে আই 4 ঢুকতেছে। দিস ইজ অ্যানাদার ইনকামিং কারেন্ট। আর আউটগোয়িং হচ্ছে আই 2 আর আই 3। আই 1টাকে আমরা কি লিখতে পারি? আই 1টাকে লিখতে পারি, এই প্রান্তের ভোল্টেজ অলরেডি আমাদের নোন। আচ্ছা, আই 1 +I 4, আই 1টা আমরা দেখতে পাচ্ছি যে এইখান থেকে যাচ্ছে 10 ভোল্ট, ভি 1 থেকে ভি 2 এর দিকে যাচ্ছে। ভি 1 এর মান হচ্ছে 10 ভোল্ট, ভি 2 এর মান হচ্ছে জানি না, বের করতে হবে, -V2 / 2। 10 ভোল্ট থেকে ভি 2 এর দিকে যাচ্ছে, এখানে 10 - V2/2। আই 4টা যদি আমরা খেয়াল করি, আই 4টা যাচ্ছে হচ্ছে 10 ভোল্ট থেকে ভি 3 এর দিকে, তাহলে 10 - V3/4 ইকুয়ালস টু, আই 2টা যাচ্ছে ভি 2 থেকে 0-র দিকে, তাহলে V2 - 0/8। আর আই 3টা যাচ্ছে আপনার ভি 3 থেকে 0-র দিকে, এই জন্য V3 - 0 / তাহলে এইখান থেকে আমরা যদি 24 দিয়ে গুণ দিই, লসাগু করে সিম্পলিফাই করি। আর কোনো কোশ্চেন আছে? না স্যার। তাহলে আমরা যদি এইখানে আহ 24 একটু সিম্পলিফাই করি আর কি, 24 দিয়ে গুণ দিই ফর এক্সাম্পল, তাহলে এখানে থাকে 12, তাহলে 120 - 12 ভি 2, 60 - 66 ভি 3 ইজ ইকুয়াল টু 3v2 4v। তাহলে এখানে আসে হচ্ছে আমাদের আলটিমেটলি 15v2 + 10v3 ইজ ইকুয়াল টু 180। তাহলে এই হচ্ছে একটা ইকুয়েশন। তাহলে যেখানে সুপার নোড পাবো, সুপার নোডে যদি আমি এরকম সার্কিটে যদি কেসিএল বা নোড অ্যানালাইসিস করতে চাই, আর যদি এরকম সুপার নোড পেয়ে থাকি, তাহলে যে দুইটা নোডের মধ্যে সুপার নোড পাবো সেই দুইটা মিলে একটা বড় নোড চিন্তা করতে হবে। এটাই হচ্ছে ঠিক, আর কিছু না। হ্যাঁ, এখন বড় নোড চিন্তা করে কেসিএল অ্যাপ্লাই করছি, করে একটা ইকুয়েশন পাইছি যেখানে ভি 2 আর ভি 3 হচ্ছে ভেরিয়েবল। আমার ভি 2 এর মান জানা লাগবে, ভি 3 এর মান জানা লাগবে, আমাকে আরেকটা ইকুয়েশন জানা দরকার ভি 2 আর ভি 3। সেটা কিভাবে পাবো? সেটা এই সুপার নোড থেকেই পাবো, খুবই সহজ ওয়েতেই পাবো। কিভাবে? আমরা যদি দেখি, এখানে এখানে 5 ভোল্ট আছে, এক মাথায় ভি 2 আর এক মাথায় ভি 3। আমরা ভি 2টা ধরছি পজিটিভে, ভি 3টা ধরছি নেগেটিভে। এই দুইটা নোডের মধ্যকার ভোল্টেজ ডিফারেন্সই হচ্ছে কিন্তু, আজ সহজেই বলতে পারি ভি 2 - ভি 3 ইজ ইকুয়াল টু 5। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে আমাদের আরেকটা ইকুয়েশন। এই দুইটা ইকুয়েশন যদি সলভ করি, সলভিং 1 2, তাহলে আমরা ভি 2 পাবো, হুইচ 9.5 ভোল্ট আসবে, আর ভি 3 পাবো উইচ ইজ আই থিঙ্ক 4.2 ভোল্ট।
দ্যাটস হাউ সুপার নোডের ম্যাথ গুলা সলভ করতে হয়। ওকে, তাহলে এই ম্যাথটা সবাই প্র্যাকটিস করবেন। এই তো আমাদের সুপার মেশ সুপার নোডের ব্যাপারগুলো মোটামুটি দেখা হয়ে গেছে। আমরা একটু আমাদের মেইন পার্টে চলে যাই, যেখান থেকে থিওরেম এবং ম্যাক্সিমাম পার্ট শেষ করার ট্রাই করবো। থেভেনিন থিওরেম দিয়ে অলরেডি আমরা শুরু করছিলাম, কিন্তু আমরা আপনাদের রিক্যাপ করতে হবে জেনেই হচ্ছে আমরা আসছিলাম আবার একটু। তো আমরা সুপার মেশ সুপার নোড মোটামুটি দেখে ফেলছি, এখন হচ্ছে থেভেনিন থিওরেম দেখবো। তো থেভেনিন থিওরেমে আসলে দেখার আগে দুইটা জিনিস দেখতে হবে। থেভেনিন থিওরেমে আসলে দুইটা পার্ট থাকে, হ্যাঁ, সার্কিটে। থেভেনিন থিওরেমের ম্যাথে অলওয়েজ দুইটা পার্ট থাকে। একটা পার্ট হচ্ছে এরকম একটা বক্সের মধ্যে দেওয়া আছে, এটাকে বলা হচ্ছে লিনিয়ার টু টার্মিনাল সার্কিট। টু টার্মিনাল বলতে দুইটা প্রান্ত থাকবে। লিনিয়ার বলতে আলটিমেটলি আমরা যে যে সার্কিট সোফা দেখছি সবই হচ্ছে লিনিয়ার। হ্যাঁ, রেজিস্টর, ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স সবই হচ্ছে ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, সবই হচ্ছে লিনিয়ার এলিমেন্ট। হ্যাঁ, লিনিয়ারে বলতে ভোল্টেজ বাড়াইলে কারেন্ট সমানুপাতিক হারে বাড়বে, বা ভোল্টেজ কমাইলে কারেন্ট সমানুপাতিক হারে কমবে, এরকম। তো এই ধরনের সার্কিট এলিমেন্ট দিয়ে সার্কিট তৈরি করা হয়, সেই সার্কিটটাকে বলা হয় লিনিয়ার। হ্যাঁ, তো আমাদের বর্তমানে থেভেনিন থিওরেমের ক্ষেত্রে মাথায় রাখতে হবে দ্য সার্কিট উইল হ্যাভ দ্য সার্কিট উইল হ্যাভ টু পার্ট। একটা পার্ট হচ্ছে এরকম লিনিয়ার টু টার্মিনাল সার্কিট, যার দুইটা প্রান্ত থাকবে। একটা প্রান্ত ফর এক্সাম্পল এখানে এ, আর একটা প্রান্ত সেখানে হচ্ছে বি। এই দুইটা প্রান্ত কিন্তু বের হয়েছে সার্কিটে। এর মধ্যে এই বক্সের মধ্যে বিভিন্ন টাইপের সার্কিট কানেকশন থাকতে পারে। হ্যাঁ, এইটাকে আমরা ফর এক্সাম্পল, এটা কোনো নাম দেওয়া নেই, বাট আমরা ধরতে পারি যে এইটা এই বক্সের মধ্যে সার্কিটটাকে আমরা বললাম যে ফিক্সড সার্কিট, এরকম নাম দিতে। ফিক্সড সার্কিট যার দুইটা প্রান্ত। লিনিয়ার টু টার্মিনাল সার্কিটটাকে আমরা ফিক্সড সার্কিট বলবো। ফিক্সড কেন বললাম? বলার একটাই রিজন, এর ভেতরে যে সার্কিট কানেকশন বা যে এলিমেন্ট গুলো থাকবে তার ভ্যালু কখনো চেঞ্জ হবে। হ্যাঁ, ডু নট চেঞ্জ। আর এই দুই প্রান্তের মধ্যে আরেকটা সার্কিট এলিমেন্ট থাকবে, যেটার নাম হচ্ছে দেওয়া হয় লোড। এই লোডটা হচ্ছে অ্যাকচুয়ালি ভ্যারি করে। তার মানে এর মধ্যে যে সার্কিট এলিমেন্টই থাকুক না কেন, তার ভ্যালু কি হইতে পারে, ভ্যারি করে। তো এইরকম একটা সার্কিটে এখন আমাদের কি চিন্তা করতে হবে, ফর থেভেনিনস থিওরেম এন্ড ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারেও সেম টাইপের কনসেপ্টই দেবে। এখন থেভেনিন থিওরেম এই উপপাদ্যটা আসলে কি বলছে? উপপাদ্যটা বলছে যে এর ভেতরে আপনার যে ধরনের সার্কিটই থাকুক না কেন, সেই সার্কিটকে কনভার্ট করে, এই ফিক্স সার্কিটকে কনভার্ট করে অলওয়েজ একটা ভি থেভেনিন ভোল্টেজ সোর্স আর একটা আর থেভেনিন রেজিস্ট্যান্সে কনভার্ট করা সম্ভব। কনভার্ট করে ফেললে কি হবে, এর ভেতরে যত বড় সার্কিট থাকুক না কেন এটার ভেতরে, সেটা যেহেতু কখনো চেঞ্জ হবে না, একবার যদি কনভার্ট করে ফেলতে পারি, তাহলে অনেক ছোট একটা সার্কিটের মাধ্যমে এটাকে প্রকাশ করতে পারবো। এবং তখন এই লোডের মধ্য দিয়ে আমার এই কারেন্ট, লোডের এই পাওয়ার, ভোল্টেজ, এই লোডের একটু পাওয়ার, এগুলো সব হচ্ছে ইজিলি ক্যালকুলেট করা পসিবল। যেহেতু লোডটা হচ্ছে ভ্যারি করে, দ্যাটস ওয়াই আপনি যখনই এটা ভ্যারি করবে আপনার কিন্তু এই টোটাল সার্কিটটা বারবার ক্যালকুলেট করতে হবে। হ্যাঁ, কিন্তু আপনি যদি এইভাবে কনভার্ট করে দেন, এই ভি থেভেনিন আর আর থেভেনিন বলে এটাকে, এইভাবে কনভার্ট করে দেন, তখন কিন্তু এই লোডের ভ্যালু চেঞ্জ হইলেও আপনি ইজিলি এই সার্কিটটা সলভ করতে পারেন। বিকজ এটা একটা অনেকটা অনেক সিম্পলিফাইড একটা সিম্পলিফাইড। তো আমরা একটা উদাহরণে চলে যাই যে কি রকম হইতে পারে এরকম। আমরা একটা ডিরেক্ট এক্সাম্পলে চলে যাই। এই একটা সার্কিট আছে, এখানে যদি খেয়াল করে থাকি আগে, এই যে সার্কিটটা আছে এইখানে ফিক্সড সার্কিট কোনটুকু কেউ বলতে পারবে?
স্যার আবার বলেন তো। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে না? স্যার মাঝে মাঝে একটু কেটে কেটে আসতেছে। হ্যাঁ, তাহলে বলেন যে স্যার আপনার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে না বা কোনো প্রবলেম হচ্ছে, আমার নেটওয়ার্কেও প্রবলেম হচ্ছে। তো আমি এ পড়াই যাবো, পর্যন্ত আপনারা একটু ফিক্স শুনতে পারেন। সার্কিট। হ্যাঁ, কোনটা ফিক্সড? স্যার এ বি। আচ্ছা। আর মানে কথা কেটে কেটে আসতেছে এরকম হচ্ছে কারো? নো না স্যার, স্যার। স্যার আবার না কেটে স্যার, আসতেছে, ক্লিয়ার কেটে আছে। কেটে আসতেছে। আসতেছে। আমার কাছে একজন বলেন, কেটে কেটে একজন এট এ আসতেছে। টাইম বলেন। না এখন স্যার, আর কি ঠিক বলবো? আছে স্যার। ও ঠিক আছে, হ্যাঁ তাহলে তো যার সমস্যা হচ্ছে তার নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা, এখানে ফিক্স সার্কিট কোনটুকু? তাইলে ফিক্স সার্কিট হচ্ছে এই অংশটুকু। হুম, এই এ বি এর বাম সাইডের অংশ, এইটা হচ্ছে সেই ফিক্সড পার্ট। ফিক্সড পার্ট। আর এ বি এর ডান পাশে আর এল, এইটা হচ্ছে এটাকে বলা হয় সেই লোড। হুম। আচ্ছা, এখন আমরা যদি এই সার্কিটটা খেয়াল করি, এর মধ্যে হচ্ছে আমাদের এই থেভেনিন থিওরেম যদি অ্যাপ্লাই করতে হয়, এই লোডটা অলওয়েজ চেঞ্জ হইতে পারে, ঠিক আছে? কিন্তু এই ফিক্সড পার্টের মধ্যে এটা চেঞ্জ হবে না। থেভেনিন থিওরেম যেটা করে যে এই যে ফিক্সড পার্ট, এইটাকে ছোট করে ফেলে। এর ভেতরে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা সোর্স আছে, একটা ভোল্টেজ সোর্স, একটা কারেন্ট সোর্স, আর তিনটা হচ্ছে রেজিস্ট্যান্স আছে। তো ও যেটা করে, এই দুইটা যে সোর্স, এটা আলটিমেটলি দুইটা ডিফারেন্ট টাইপের, একটা ভোল্টেজ আর একটা কারেন্ট সোর্স, বাট আলটিমেটলি এই দুইটাই হচ্ছে পাওয়ার সোর্স, পাওয়ার সাপ্লাই দেয়। ও যেটা করে, এই দুইটা টাইপের সোর্সকে একটা ইকুইভ্যালেন্ট ব্যাটারিতে কনভার্ট করে, এবং যে ব্যাটারির নাম দেওয়া হয় ভিথেভেনিন। সেম ভাবে এর ভেতরে এই ফিক্স পার্টে দেখতে পাচ্ছি যে তিনটা রেজিস্ট্যান্স আছে। তো যেটা করে, এই তিনটা রেজিস্ট্যান্স কে আলটিমেটলি এই দুইটা প্রান্ত কোন একটা ইকুইভ্যালেন্ট তুল্য রোধের মাধ্যমে সে নিশ্চয়ই সার্কিট দিচ্ছে। তো এই যত রেজিস্ট্যান্স থাকুক না কেন, সেগুলাকে একটা সিঙ্গেল রেজিস্ট্যান্সে কনভার্ট করে ফেলে, যার নাম দেয় হচ্ছে আর থেভেনিন। এই এটা এ বি। আর এইটা কনভার্ট করার পরে এখানে একটা দেখেন তীর চিহ্ন আছে, এটা দিয়ে বোঝায় যে এই লোডের ভ্যালু চেঞ্জ হতে পারবে, ভ্যারি করতে পারবে। সো দ্যাটস ওয়াই এর মধ্যে একটা এরকম রেজিস্ট্যান্স কানেক্টেড থাকে, এই আর এল। হ্যাঁ, এইভাবে থাকে। সো এই ফুল সার্কিটটাকে এইভাবে কনভার্ট করা সম্ভব। ইভেনচুয়ালি এই ফিক্সড পার্টের মধ্যে যদি আরো ব্যাটারি থাকতো, আরো সোর্স থাকতো, আরো কারেন্ট সোর্স থাকতো, আরো রেজিস্ট্যান্স থাকতো, সবগুলাকে আলটিমেটলি এই ভি থেভেনিন আর থেভেনিন এইভাবেই কনভার্ট করা যায়। হুম। সো এইভাবে একটা বড় সার্কিটকে একটা ছোট সার্কিটে কনভার্ট করে থেভেনিনস থিওরেম। এবং এই বড় সার্কিট আর ছোট সার্কিটকে পরস্পরকে বলা হয় একে অপরের তুল্য সার্কিট বা ইকুইভ্যালেন্ট সার্কিট। হ্যাঁ, একে অপরের ইকুইভ্যালেন্ট সার্কিট। এদেরকে একে অপরের ইকুইভ্যালেন্ট সার্কিট কেন বলা হচ্ছে? বিকজ এ, এই যে বড় সার্কিট ফিক্স সার্কিটটা, এই লোডকে, হ্যাঁ লোডকে ধরেন 100 ওয়াট পাওয়ার সাপ্লাই দিত, কথার কথা। এই ফিক্সড পার্টটা এই লোডকে 100 ওয়াট পাওয়ার সাপ্লাই দিত। দেখা যাবে কি, এই ভি থেভনিন আর আর থেভনিন যে তুল্য সার্কিটটা পাইছি, এইটাও এই লোডকে কত পাওয়ার সাপ্লাই দিবে? 100 ওয়াটই দিবে। যদি না দেয়, তাইলে একে অপরের তুল্য সার্কিট আমরা বলতে পারবো না। হুম। অনলি সেম পাওয়ার সাপ্লাই দিলেই বলতে পারবো যে এই সার্কিটটা আর এই যে ভি থেভেনিন আর থেভেনিন মিলে যে সার্কিটটা, এটা একে অপরের ইকুইভ্যালেন্ট সার্কিট। তো এইভাবে হচ্ছে থেভেনিনস থিওরেম করে। এখন আমাদের মেইন কনসার্ন হচ্ছে আজকে শেখা যে ভি থেভেনিন কিভাবে বের করা যায়, আর থেভেনিন কিভাবে বের করা যায়। হুম, তো এইটা দেখব।
এবং এই ভি থেভনিন আর থেভনিন, স্পেশালি ভি থেভনিন বের করতে গেলে অনেক সময় আমাকে হয়তো মেশ অ্যানালাইসিস করতে হইতে পারে, অনেক সময় হয়তো আমাকে নোড অ্যানালাইসিস করতে হইতে পারে। এখন মেশ অ্যানালাইসিস করতে যে অনেক সময় দেখা যাইতে পারে যে সুপার মেশ তৈরি আছে, তখন সুপার মেশ করতে হবে, এই জন্য আমরা সুপার মেশটা শিখছি। আবার নোড অ্যানালাইসিস করতে যে আপনি দেখলেন যে ওইখানে একটা সুপার নোড আছে, তখন আপনাকে সুপার নোডের এই কনসেপ্টটা মাথায় রাখতে হবে। এই জন্যই আমরা সুপার মেশ সুপার নোডটা আগে একটু দেখে আসছি। ওকে, আমরা একটু ম্যাথে যাই। হ্যাঁ, তাহলে এখানে খেয়াল করি অলরেডি। হ্যাঁ, এইখানে আমরা ফিক্সড পার্টের সার্কিটটা নিছি। অনলি ফিক্সড পার্ট। যখন ভি থেভনিন আর থেভনিন ক্যালকুলেট করব, যখন ভি থেভনিন আর থেভনিন ক্যালকুলেট করব, তখন অনলি ফিক্সড পার্টটুকু নিতে হবে। এই জন্য দেখেন আমি আর এলটাকে বাদ দিয়ে দিছি, আর এলটা রাখিনি। আর এলটাকে অ্যাকচুয়ালি বাদ দিয়ে দিতে হবে। বাদ দিয়ে যে সার্কিটটা পাবো, সেই সার্কিটের ইকুইভ্যালেন্ট সার্কিট হবে এইরকম। ইকুইভ্যালেন্ট সার্কিট ভি থেভনিন হবে আর থেভনিন হবে। আর এ বি তো যেহেতু আর এলটাকে বাদ দিয়ে দিচ্ছি, সো এর মধ্যে কিছু থাকবে না, এ বি এইভাবেই থাকবে। হুম। তো আমাদের টার্গেট হচ্ছে এই সার্কিট থেকে কিভাবে এই সার্কিটে কনভার্ট করা সম্ভব, এবং তখন ভি থেভনিন কত হবে আর থেভনিন কত হবে সেটা বের করা। সো ফার্স্ট অফ অল ভি থেভনিনে আসি। হ্যাঁ, ভি থেভনিনে আসি। ভি থেভনিনে যখন আসতেছি, ভি থেভনিন বলতে আসলে বোঝাচ্ছে সহজ কথায় এই যে এ আর বি দুইটা প্রান্ত, এই দুইটা প্রান্ত কিন্তু ওপেন করে দিছি আমি। হ্যাঁ, আর এল বাদ দেওয়ার ফলে ওপেন করে দিচ্ছি। এই দুইটা প্রান্তের মধ্যকার যে ভোল্টেজ, সেই ভোল্টেজটা, এই ভোল্টেজটাই হবে হচ্ছে ভি থেভনিন। তার মানে সহজ কথায় এই এ বি প্রান্ত ওপেন করে দিছি, আর এ বি এর মধ্যে যে ভোল্টেজ ডিফারেন্স বা ভোল্টেজটা ভি এ বি, হ্যাঁ, সেইটাই হবে হচ্ছে আলটিমেটলি আমার ভি থেভনিন। সেম ভাবে আর থেভনিন আমি যখন বের করব, আর থেভনিন হবে হচ্ছে এ আর বি প্রান্তের মধ্যকার তুল্য রোধ। তাহলে তুল্য রোধ হবে হচ্ছে আর এ বি। এই তুল্য রোধটাই হচ্ছে আমরা এরকম আর এ বি আমরা বের করছি, সেটাই হবে হচ্ছে আর থেভনিন। এখন তুল্য রোধ যখন বের করতাম, মিডে চিন্তা করে দেখেন, মিডের সময় আমরা তুল্য রোধ বের করতাম। এই তুল্য রোধ বের করার সময় ওই সার্কিটে ওর মধ্যে কখনো কোনো ব্যাটারি বা সোর্স কোনো কিছু থাকতো না। হ্যাঁ, যেমন ফর এক্সাম্পল আপনি যদি তুল্যরোধ বের করতে চান এখান থেকে, এখান থেকে তুল্যরোধ কি হয়েছে এখানে বলেন তো, কিছু বলতে পারবেন? বা এ বি এর মধ্যকার তুল্যরোধ বের করতে পারবেন? ওকে, কোনো রেসপন্স নেই, ঠিক আছে, আমি আমার মতো পড়ে যাই। ঠিক আছে, এর মধ্যে বের করা সম্ভব হয় না। তো তখন দেখা যায় যে আমাদের এখানে ব্যাটারি গুলাকে, এই ব্যাটারির আইডিয়াল রেজিস্ট্যান্স হচ্ছে 0। হ্যাঁ, আর কারেন্ট সোর্সের আইডিয়াল রেজিস্ট্যান্স হচ্ছে ইনফিনিটি। সো এই জন্য আমাদের এইখানে যদি আমরা দেখে থাকি, এই ব্যাটারি যখন আমি এই আর থেভনিন বের করব, এই ব্যাটারি গুলাকে আমরা দিয়ে দিতে পারি 0 ওহম, বা সিম্পল একটা ওয়্যার দিয়ে দিয়ে দিতে পারি। আর কারেন্ট সোর্সের যেহেতু রেজিস্ট্যান্স ইনফিনিটি, তাহলে এটাকে ফুললি আমরা ওপেন করে দিতে পারি। হ্যাঁ, সো ওপেন করে দিলে আমরা যে সার্কিট পাবো সেখান থেকে শুধুমাত্র রেজিস্ট্যান্সই থাকবে, এবং সেখান থেকে তুল্য রোধ বের করতে পারবো। ঠিক আছে, তো আমরা একটু দেখি এটা তাহলে কিভাবে করা যায়। তাহলে আমরা এই সার্কিটটা সলভ করে ফেলি।
তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আলটিমেটলি ভি থেভেনিন থাকতে অ্যাকচুয়াল সলভ হয়ে যায় সলিউশনে, যে আমাদের আগে আর থেভেনিন বের করার ট্রাই করি। তার আগে এই সার্কিটটাকে আমরা একটু রিড্র করব, তারপরে রিড্র বলতে আর এল টাকে বাদ দিয়ে দিব। এটা মাস্ট আমাদের করতেই হবে, এটা মাথায় রাখবেন। এইভাবে না করে আর এল টাকে বাদ দিয়ে যদি না করেন তাহলে আসলে ম্যাথটা হবে না। সো দিস ইজ দা ফার্স্ট এন্ড মোস্ট ফরমোস্ট স্টেপ অফ থেভেনিন থিওরেম। হ্যাঁ, তাহলে এইখানে 2 অ্যাম্পিয়ার নিলাম, এইখানে এটাই থাকলো, এখানে 1 ওহমটা থাকলো, এরপরে এ শুরু হয়েছে, বি শুরু হয়েছে, আমি এইখান থেকে আর এলটাকে বাদ দিয়ে দিচ্ছি। তাহলে এর মধ্যকার ভোল্টেজ যেটা পাবো সেটাই হচ্ছে আমার ভি থেভেনিন, আর এই মধ্যকার যে তুল্য রোধ সেটাই হচ্ছে আর থেভেনিন। তাহলে আর থেভেনিন যখন ড্র করব, ব্যাটারিকে আমরা বলছিলাম 0 ওহম, বা সংক্ষেপে একটা শুধুমাত্র ওয়্যার টেনে দিব আর কি। রেজিস্ট্যান্সও শূন্য, তাহলে 32 ভোল্টের জায়গায় দেখেন একটা ওয়্যার দিয়ে দিছি। এইখানে শুধুমাত্র 4 ওহম থাকবে, এখানে 12 ওহম থাকবে। এই কারেন্ট সোর্সের জায়গায় কারেন্ট ওপেন করে দিব, ওপেন করে দিলে এখানে কিছু থাকবেই না। হ্যাঁ, বাদ দিয়ে দিব বলা যায় টোটালি। তাহলে এখানে শুধুমাত্র থাকে 1 ওহম, আর এখানে থাকে হচ্ছে এ আর বি। এই সার্কিট থেকে ইজিলি হচ্ছে তুল্য রোধ বের করা যায়। আমরা দেখতে পাচ্ছি যে 4 আর 12 প্যারালাল আছে, তার সাথে এক সিরিজে আছে। তাহলে 4 আর প্যারালাল 12 প্লাস 1, 4 বারং 48/16 বা 4 ওহম। হ্যাঁ, তো আরথেভিনের মান আমরা পেয়ে গেছি, এটাই হচ্ছে আমাদের আরথেভিনের মান 4 ওহম। আচ্ছা, এরপর আমরা খেয়াল করি যে এইখানে কি হয়েছে, ভি থেভেনিনটা ক্যালকুলেট করে ফেলি। ভি থেভেনিন যদি ক্যালকুলেট করতে হয় তাহলে এখন ভি থেভেনিন হচ্ছে এই দুইটার মধ্যকার ভোল্টেজ। এখন আপনি এখানে ভি থেভেনিন ক্যালকুলেট করার সময় মেশ অ্যানালাইসিস করতে পারেন, নোড অ্যানালাইসিস, ইচ্ছা আপনার যেটা খুশি সেটা মন চায় সেটা করতে পারেন। ফর এক্সাম্পল আমি হিসাবে ভাবছি যে আমি এখানে মেশই করব। তাহলে মেশ করতে গেলে লুপে কারেন্ট ধরে নিতে হয়। এখানে ধরলাম I1, এটা হচ্ছে I2, আর এইটা ওপেন লুপ, এটা হচ্ছে I3। এটা যেহেতু লুপটা ক্লোজ হয় নাই, দেখেন এই লুপ দুই মাথা এ বি প্রান্ত কিন্তু ফাঁকা, ওপেন করে দেওয়া। তার মানে এইখান থেকে কোনো কারেন্ট যাওয়ার পথ নাই। তার মানে I3-র মান বাই ডিফল্ট হবে 0 অ্যাম্পিয়ার। হ্যাঁ, I3-র মান যদি 0 অ্যাম্পিয়ার হয়, পেয়ে যাবেন I2 ইজ ইকুয়াল টু কি হবে, কেউ বলতে পারবেন? So -2. রাইট, -2 অ্যাম্পিয়ার। তাহলে I2 জানি, I3 জানি, বাকি থাকে I1। এই লুপে জাস্ট একটা কি করতে হবে, কেভিএল চালাইতে হবে। কেভিএল চালাই তাহলে লুপ ওয়ানে যদি কেভিএল চালাই, -32 প্লাস 4 I1, এই 12-র জন্য আসবে +12, I1 মাইনাস, এখানে আসে 16 I1, I2 ইজ ইকুয়াল টু 32, 16 I1, I2 হচ্ছে -2, ওই জায়গায় চলে যায় হচ্ছে 32, 24। 32, বা এখানে থেকে -24 বা 8। তাহলে I1 ইজ ইকুয়াল টু থাকে হচ্ছে 0.5 অ্যাম্পিয়ার। ব্যাস, তাহলে I1 পেয়ে গেলাম, I2 পেয়ে গেলাম, I3 পেয়ে গেলাম। এখন কথা হচ্ছে আমাদের টার্গেট তো ভি থেভেনিন বের করা। ভি থেভেনিন বের করতে গেলে দেখতে পাচ্ছি যে I2 আর I3-র মধ্যে একটা সুপার মেশ টাইপের আছে। সো ডেফিনেটলি আমাদের এখানে অ্যাপ্লাই করা উচিত। এই দুইটা মিলে বড় লুপে আমি চালাইতে পারি, এই দুই লুপ 2 আর 3 মিলে বড় লুপে চালাইতে পারি, কেভিএল চালাইতে পারি। লুপ 2 এন্ড লুপ 3 তে যদি একটা কেভিএল চালাই, দেখি তো কি পাই। লুপ 2 আর 3 মিলে কেভিএল চালালে 12-র জন্য পাবো হচ্ছে 12 I2 মাইনাস I1। এই একের জন্য পাবো হচ্ছে 1 × I3, প্লাস থাকে হচ্ছে ভি থেভেনিন, আর কিছু থাকে না। হ্যাঁ, 0। টির মান কত, 0, তাহলে মান ইজ ইকুয়াল টু আসে হচ্ছে 12 I1 মাইনাস I2 0.5,
টু বা প্লাস, তাহলে হচ্ছে 30 ভোল্ট। তাহলে V3 এর মান চলে আসে 30 ভোল্ট। তার মানে এই যে সার্কিটটা, এই সার্কিটার থেভনিন ইকুইভ্যালেন্ট কি হবে? থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিট হবে এরকম। একটা ভি থেভনিন থাকবে, এই ভি থেভনিনের মান হবে 30 ভোল্ট। এইখানে একটা কি থাকবে, আর থেভনিন থাকবে, এই আর থেভনিনের মান হচ্ছে 4 ওহম। এই দুইটা প্রান্তের মধ্যেকার পয়েন্ট থাকবে এ আর বি, আর এর মধ্যে একটা রেজিস্ট্যান্স কানেক্ট হবে, লোড রেজিস্ট্যান্স, সেটার নাম দেওয়া হয়েছে আর এল। হ্যাঁ, তো এটাই হচ্ছে এই সার্কিটের থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। কারোর বুঝতে কোনো কোশ্চেন আছে এখানে? আচ্ছা, স্যার, হ্যাঁ বলেন। স্যার এবি প্রান্তে যে হোল দুইটা আছে এটা দিয়ে কি মানে আমরা যে ইন্টারেক্ট করছি যে আমরা ওপেন সার্কিট, এটা কি এটা যে হ্যাঁ, এবি এই প্রান্ত? প্রান্ত ওপেন সার্কিট, রাইট। ওপেন করে তাই হ্যাঁ। এখন যদি এটাকে যদি মানে ক্লোজ সার্কিট করতে বলে তাহলে কি এইভাবে করতে হবে? এইভাবে করে ম্যাথ করে বের করতে হবে? এদিকে ক্লোজ করতে বলবে কেন? যদি বলে যে এবি ক্লোজ করে মানে ভোল্টেজ গুলা বাইর করার জন্য তখন? থেভনিনস থিওরেমে তো এবি প্রান্তের মধ্যে লোডটাকে বাদ দিয়ে দিচ্ছি বলেই ওপেন করে দিচ্ছি, এই আরএল টাকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে বলেই এখানে ওপেন করে দেওয়া হচ্ছে। তাহলে তো ক্লোজ করতে বলার কথা না। ও আচ্ছা আচ্ছা, বুঝছি স্যার। আচ্ছা, সো এখন আমরা যদি এই সার্কিটে দেখি, যে এই সার্কিটটার ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা পেয়ে গেছি। সেটা হচ্ছে এখানে একটা ব্যাটারি থাকবে ভি থেভনিন, যার মান হচ্ছে 30 ভোল্ট। আর এইখানে একটা রেজিস্ট্যান্স থাকবে আর থেভনিন, যার মান হচ্ছে 4 ওহম। আর এইখানে একটা আর এল থাকবে। এখন আরো কিছু কোশ্চেন বলছে। এখানে যদি আমরা দেখি যে ফার্স্ট অফ অল থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা বের করে ফেলতে পারছি, দেন ফাইন্ড দ্য কারেন্ট থ্রু আর এল ফর আর এল ইজ ইকুয়াল টু 16 and 36 ওহম। আর এল এর মান যেহেতু চেঞ্জ হইতে পারে, আর এল এর মান যে কোনো ভ্যালুই হইতে পারে, কখনো 6 হইতে পারে, কখনো 16, কখনো 36 ওহম, ইচ্ছা মতো চেঞ্জ হইতে পারে। হ্যাঁ, তো যদি রেজিস্ট্যান্স এর মানটা চেঞ্জ হয়, ভ্যারি করে, তাহলে ডেফিনেটলি এর মধ্যে দিয়ে কারেন্টটাও কি হবে, ভ্যারি করবে। এখন ওরা ওই কারেন্টটাই বের করতে বলছে। তাহলে কারেন্টটা কি হবে? এই সার্কিটে কিন্তু আইএল বের করাটা খুবই ইজি। খেয়াল করে দেখেন এই সার্কিটে এই আর থেভনিন আর আর এল পরস্পর কিসে আছে, সিরিজ নাকি প্যারালাল? সিরিজে আছে সিরিজে। স্যার। সিরিজ আছে। আর টোটাল ভোল্টেজ আমি জানি 30 ভোল্ট। তাহলে আইএল ইজ ইকুয়াল টু লিখতে পারি 30 ডিভাইডেড বাই আর থেভনিন প্লাস আর এল। আর থেভনিনের মানও আমরা জানি 4, তাহলে আলটিমেটলি দাঁড়ায় হচ্ছে 30 ডিভাইডেড বাই 4 প্লাস আর এল। এখন আর এল এর মান যখন 6 হবে, তাহলে এখানে তখন আমি কত বসাবো, 6। তাহলে 6, আর এল এর মান 6 ওহম হইলে কত কারেন্ট পাবো সেটা পেয়ে যাবো। এভাবে আর এল এর মান 16 বসাইলাম, 16 বসাইলে কারেন্ট পেয়ে যাবো। 36 বসাইলে, 36 বসাইলে সেই তখন 36 ওহমের জন্য কারেন্টটা পেয়ে যাবো। এইভাবে আর এল এর মান, এনি আর এল এর মানের জন্য আমি লোড কারেন্ট বা আইএল টা পেয়ে যাবো। সো এইভাবে থেভেনিন থিওরেম অ্যাপ্লাই করতে হবে। তো আপনাদের এইখান থেকে একটা ম্যাথ থাকছে, হ্যাঁ? কার কোনো কোশ্চেন এটা দিয়ে? ম্যাথ করে কি আবার এই চিত্রটা এঁকে দিতে হবে? রাইট, হ্যাঁ, ভালো কোশ্চেন করছেন। হ্যাঁ, অবশ্যই এটা আঁকতে হবে। হ্যাঁ, আপনাকে যেমন থেভেনিন থিওরেমের ম্যাথ করার সময় ফার্স্টে আরএল টা বাদ দিয়ে এইভাবে একটা সার্কিট আঁকাইতে হবে। সেম ভাবে থেভেনিন ইকুইভ্যালেন্ট মানে ভি থেভেনিন আর থেভেনিন পাওয়া বের করা হয়ে গেলে এইভাবে সার্কিটটা এঁকে দেখাই দিতে হবে যে দেখো, এই যে আমার থেভেনিন থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা আমি পেয়ে। দেন তারপর আর এল বের করব যদি আমি আরএল পরে। তো বের করতে হবে না, আরএল হ্যাঁ, তো ওই যে আর কি যে আরএল ভ্যালু। যত ক্যালকুলেশন করতে বলছে, হ্যাঁ, আচ্ছা সেগুলো আচ্ছা করবেন। আচ্ছা। সো এখানেও দেখতে পাবেন যে এই সেম ওয়েতে এই জিনিসগুলা করছে এখানে। হ্যাঁ, এরা হয়তো নোড অ্যানালাইসিস করছে আবার, আপনি সেটা করেও দেখতে পারেন। হ্যাঁ, এবং ডিফারেন্ট আরএল এর জন্য ডিফারেন্ট আইএল ও বের করছে। হ্যাঁ, তো এইভাবে এই ম্যাথ গুলো প্র্যাকটিস করতে আপনাদের হবে। হ্যাঁ, এরকম আরো কিছু ম্যাথ আছে, সেটা গুলো প্র্যাকটিস করতে হবে।
একটা জিনিস মাথায় রাখতে হবে যে থেভেনিন থিওরেমের ম্যাথ গুলাতে এইখানে থেভেনিন থিওরেমে এই যে ফিক্সড পার্ট, হ্যাঁ, যে ফিক্সড পার্টের আমরা ক্যালকুলেশন দেখলাম এখন, এই ফিক্সড পার্টে অনেক সময় চাইলে তো ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সও থাকতে পারে নাকি? কিন্তু ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স বা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স যদি এই ফিক্সড পার্টে থাকে, তখন এই ভি থেভেনিন বের করার প্রসেস বা আর থেভেনিন বের করার প্রসেস একটু চেঞ্জ হয়। দ্যাটস ওয়াই, এবং একটু কমপ্লিকেটেড হয়। এই জন্য সিলেবাসে আপনাদের এই থেভেনিন থিওরেমের জন্য, অনলি ফর থেভেনিন থিওরেমের জন্য কোনো নো ডিপেন্ডেন্ট সোর্স রিলেটেড কোনো ম্যাথ, শুধু ইন্ডিপেন্ডেন্ট সোর্স। সো থেভেনিন থিওরেমের ম্যাথ থাকলে সেই ম্যাথে শুধুমাত্র কোনটাই থাকবে? ডিপেন্ডেন্ট সোর্স। কোনো ইন্ডিপেন্ডেন্ট সোর্স, কোনো ডিপেন্ডেন্ট সোর্সের ম্যাথ থাকবে না, এটা কিন্তু বলে দিন। আচ্ছা, আমরা এই থেভেনিন থিওরেমের সাথে একটা রিলেটেড টপিকে যাই, সেটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার। হ্যাঁ, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার খুবই সিম্পল একটা জিনিস, আমরা এখান থেকেই বুঝতে পারবো। একটু কনসেপ্টটা বুঝি। ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার বাংলা করলে দাঁড়ায় হচ্ছে সর্বোচ্চ পরিমাণ পাওয়ার কি করতে হবে? ট্রান্সফার হইতে হবে, বদল হইতে হবে। হ্যাঁ, এখন কথা হচ্ছে কোথায় বদল হইতে হবে? এই পাওয়ারটা, ম্যাক্সিমাম পাওয়ারটা কোথায় ট্রান্সফার হবে? এক জায়গা থেকে আর এক জায়গায় যাবে। যে যে জায়গায় ট্রান্সফার হবে সেটা হচ্ছে লোড। হ্যাঁ, লোডে। লোড কোনটা? লোড হচ্ছে এই যে আরএল। আমরা যদি খেয়াল করে থাকি, এই অ্যাকচুয়াল সার্কিটটাতে যাই, এই বড় সার্কিটে যাই, এই বড় সার্কিটে দেখতেছি রেজিস্ট্যান্স আছে কয়টা টোটাল এখানে এই সার্কিটে? 3টা। 4টা। 4 ওহম, 12 ওহম, 1 ওহম আর আরএল, তাই না? আর তো আর আরএলও একটা রেজিস্ট্যান্স, হ্যাঁ, আরএল তো রেজিস্ট্যান্স, ওহম এত ওহম বলে দিচ্ছে। হ্যাঁ, আর ব্যাটারি সোর্স আছে হচ্ছে 2টা। এখন এই সোর্স গুলো নিশ্চয়ই পাওয়ার সাপ্লাই দিচ্ছে। আচ্ছা, পাওয়ার সাপ্লাই যদি দেয়, আর বাকি রেজিস্ট্যান্স গুলা কি করতেছে? পাওয়ার কনজিউম করতেছে। এখন এইটা হচ্ছে সব থেকে বাইরের লোডটা। তার মানে এইখানে হচ্ছে আপনি আপনার বাসা বাড়ির অ্যাপ্লায়েন্সেস গুলা কানেক্ট করেন সব। হ্যাঁ, আর এইগুলা হচ্ছে ইন্টারনালি আপনার বাই ডিফল্ট হয়তো সার্কিট ইমপ্লিমেন্ট করতে চলে আসছে, কিন্তু এইখানে যে পাওয়ার গুলা কনজিউম হচ্ছে বা অ্যাবজর্ব হচ্ছে, সেগুলার কোনো আলটিমেটলি কাজ নেই, সেগুলা হচ্ছে আপনার ওয়েস্ট হচ্ছে। কিন্তু এই যে আরএল এ যে পাওয়ার আসতেছে, সেই পাওয়ারটা হচ্ছে আলটিমেটলি ফাইনাল আউটপুট পাওয়ার এই সোর্স গুলা থেকে। এবং এই পাওয়ার দিয়ে হয়তো আপনি আপনার লাইট, ফ্যান, কম্পিউটার, ওভেন এগুলো চালাইতে পারেন। এখন আমরা অলওয়েজ যেটা চাই সার্কিট ডিজাইন করতে গেলে, অলওয়েজ এটা সাধারণত চাওয়া হয়, সেটা হচ্ছে যে এই যে ইন্টারনাল যে রেজিস্ট্যান্স গুলো আছে, এইখানে যাতে পাওয়ার কনজিউমটা কি হয়, কম হয় নাকি বেশি হয়, তাই? আমার কত একটু কোশ্চেন কি আরেকবার, বুঝতে পারছেন? হ্যাঁ, একটু আরেকবার করলে ভালো হয়। হ্যাঁ, আমি বলতেছি যে এখানে পাওয়ার অ্যাবজর্ব করার মতো অনেক রেজিস্ট্যান্সই আছে। আমরা চাই যে এটা হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স, আর এটা হচ্ছে এক্সটার্নাল লোড বা রেজিস্ট্যান্স। এই এক্সটার্নাল লোড বা রেজিস্ট্যান্স হচ্ছে আলটিমেটলি আমাদের আহ বিভিন্ন ধরনের অ্যাকচুয়াল রিয়েল লাইফে হচ্ছে পাওয়ারের কাজে লাগে। যেমন এটা যদি একটা লাইট চিন্তা করেন ফর এক্সাম্পল, এইটা যত বেশি পাওয়ার পাবে, ওই লাইটটা তত বেশি উজ্জ্বলতায় জ্বলবে। হ্যাঁ, যত কম পাওয়ার পাবে তত কম উজ্জ্বলতায় জ্বলবে। আর এই যে ভেতরে রেজিস্ট্যান্স গুলা আছে, এইগুলা আসলে কোনো লাইটে কনভার্ট করতেছে, এইগুলা হচ্ছে ইন্টারনালি চলে আসছে সার্কিট ইমপ্লিমেন্ট করতে গিয়ে। হ্যাঁ, দেয়া হয়েছে। এখন এইখানে পাওয়ার যদি বেশি যায়, তার মানে এই পাওয়ার বেশি গেলে এইখানে পাওয়ার কি হয়ে যাবে? কমে যাবে। কমে গেলে আমার লাইটটা কম উজ্জ্বলতায় জ্বলবে। তাহলে অলওয়েজ ডিজায়ারেবল কোনটা? যে এইগুলাতে পাওয়ার কি হোক, অ্যাবজর্বটা কম কিভাবে হয়? কম হলে কম। তাহলে
লাইটটা বেশি জ্বলবে। রাইট, আর এইখানে আমরা চাই পাওয়ারটা বেশি থাকে। সো ম্যাক্সিমাম ট্রান্সফার থিওরেম হচ্ছে ওইটাই, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার। এখানে এটা ইন্ডিকেট করতেছে পাওয়ারটা সবচেয়ে বেশি পরিমাণ পাওয়ার কোথায় ট্রান্সফার করানো দরকার? লোড, লোডে যাতে সবচেয়ে বেশি পাওয়ার যায় আর বাকি জায়গায় যেন পাওয়ার কম। ঠিক আছে, এখন লোডের ভ্যালু তো চেঞ্জ হইতে পারে, আমরা কেবলই দেখলাম এই জায়গা থেকে লোডের ভ্যালু। এখানে যেমন ফর উদাহরণ হিসেবে দিচ্ছে 6, 16, তাই না? আমি তো আরএল এর ভ্যালু জিরো, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 ইচ্ছা মতো যে কোনো ভ্যালুই নিতে। এখন যে কোনো ভ্যালু নিলেই আলটিমেটলি ডিফারেন্ট ডিফারেন্ট কি পাবো? আমি কারেন্ট পাবো না? এখন এখানে খেয়াল করে দেখেন, যখন 6 ওহম ছিল তখন এইখান থেকে কারেন্ট যাচ্ছিল 3 অ্যাম্পিয়ার, 16 গেলে কারেন্ট পাচ্ছিল কত? 1.5 অ্যাম্পিয়ার, 36 গেলে কারেন্ট আরো কমতেছে। হুম, ঠিক আছে। আচ্ছা, এখন যখন কারেন্টও চেঞ্জ হবে, তার মানে আলটিমেটলি এইটা যখন ভ্যারি করব, এই আরএল এর মান যখন আমি ভ্যারি করব, তখন এই লোডের যে পাওয়ার সেটাও কি হবে? ভ্যারি করবে। কারণ পিএল ইজ ইকুয়াল টু কি আমরা জানি? ভিএল ইন্টু কি? আইএল। আইএল। এটা আইএল আর এর মধ্যে এর ভোল্টেজ ধরলাম পিএল। হ্যাঁ, বা অথবা আমরা এইভাবে লিখতে পারি আইএল স্কোয়ার ইন্টু কি? আরএল, এইভাবে লিখতে পারি। সো আমার টার্গেট হচ্ছে এই পিএলটা কি হবে? ম্যাক্সিমাম হবে। আমাদের টার্গেট হচ্ছে এটা, যে এই পাওয়ারটা হচ্ছে ম্যাক্সিমাম হইতে হবে। এখন আরএল যখন আমি ভ্যারি করব, চেঞ্জ করতে থাকবো, এই যে এখানে যেমন দেখতেছি চেঞ্জ করতেছি, আইএল ও চেঞ্জ হবে। এখন চেঞ্জ হইলে পাওয়ারও চেঞ্জ হবে। এখন আপনাদের কাছে আমার কোশ্চেন, এই পাওয়ারটা ম্যাক্সিমাম কখন যে হইতে পারে, আরএল এর কোন ভ্যালুর জন্য, সেটা আমাদের বের করা জরুরি। সেটাই হচ্ছে কাজ। হ্যাঁ, স্যার এই আর এর ভ্যালু থেভেনিন রেজিস্ট্যান্সের সমান হলে তখন ম্যাক্সিমাম হওয়ার চান্স থাকে। সে কিভাবে বুঝবো? আপনি তো অ্যান্সার বলে দিচ্ছেন, অ্যান্সার তো আমি শুনতে চাই না। হ্যাঁ, আমি তো অ্যান্সার শুনতে চাইলে তো হবে না, মানে লাভ কি? তাহলে তো আপনারা জানেন, তাহলে আমার পড়ানোর দরকার। আবার আমার ভালোই হয় আসে। আমি বলতে চাচ্ছি যে আপনাদের ইনটিউশন কি বলে সেটা বুঝতে চাচ্ছি। আরএল এর মান যদি আমি চেঞ্জ করতে থাকি, আরএল এর মান যত বেশি করব তত বেশি হচ্ছে আমার আহ পিএল বাড়বে, সেটা নাকি আরএল এর মান যত কমাবো তত বেশি আমার হচ্ছে পাওয়ার বাড়তে থাকবে আরএল এর অ্যাক্রসে, সেইটা নাকি মাঝামাঝি কোনো একটা? আচ্ছা, বাড়াইলে, আচ্ছা, আরএল এর ভ্যালু বাড়াইলে যত বেশি বাড়ানো থাকতে হয় তত দেখেন কারেন্টও কি করতে হইতে থাকে, কমতে থাকে, তাই না? আরএল এর ভ্যালু জিরো করলে কি হয়? পাওয়ার কত আসে? জিরো। জিরো চলে আসে, তাই না? আরএল এর ভ্যালু যদি অনেক বেশি করি তাহলে কারেন্টের মান অনেক কমে, বেশি কমে। আবার এখানে পাওয়ারের সাথে কারেন্টের সম্পর্কটা কি দেখেন, স্কোয়ার কিন্তু। তার মানে আরএল বাড়াইলে কারেন্ট তো কমতেছেই, স্বাভাবিক, যত রেজিস্ট্যান্স বাড়াবো কারেন্ট কমে যাওয়ার কথা। কিন্তু আবার সেই কারেন্টের কমে যাওয়া কারেন্টের আবার কি হচ্ছে? স্কোয়ার হচ্ছে। স্কোয়ার হইলে একটা কম ভ্যালুর স্কোয়ার করলে বা দশমিকের স্কোয়ার করলে আরো ভ্যালু কি হয়ে যায়? এই ভ্যালুটা কমে যায় কিন্তু। ধরেন 0.5 এর স্কোয়ার করবেন, কি হবে বলেন তো স্কোয়ার করে?
মোস্ট প্রবাবলি এরকম আর 0.025। হ্যাঁ, আরো কমে গেছে। সো যত আমি আরএল এর ভ্যালু বাড়াবো, ইনক্রিজ করব, পাওয়ার হিসাব অনুযায়ী দেখে মনে হচ্ছে হয়তো বাড়তেও পারে, কিন্তু আলটিমেটলি এই আই স্কোয়ার এর কারণে পাওয়ার কমে যায়। সো আরএল এর ভ্যালু একদম জিরো করলেও লাভ নাই, একদম ম্যাক্সিমাম করলে আলটিমেটলি লাভ নাই। এই মাঝামাঝি যে কোনো এক জায়গায়, 0 টু ইনফিনিটি এর মধ্যে যে কোনো এক জায়গায় যে পাওয়ারটা কি পাইতে পারি আমি, ম্যাক্সিমাম পাই। হ্যাঁ, তো সেই ভ্যালুটা আসলে বের করা দরকার, এবং অলরেডি একজন বলে দিছে যে কত এক্স্যাক্টলি কত হইলে আসলে আমি ম্যাক্সিমাম পাওয়ার পাইতে পারি এই এই আরএল এ। হ্যাঁ, এটা বলে দিছে, তো সেটা আমরা দেখি, কুইক একটু রিভিউ করে আসি। হ্যাঁ, এইখানে হচ্ছে কনসেপ্ট। তাহলে দেখেন এখানে কি হয়েছে। আমরা চাই এগেইন, আমাদের এরকম সার্কিট আছে, আমি চাই যে এইখানে কি আসুক, এই দুইটা রেজিস্ট্যান্স পাওয়ার আসুক। এটার ভোল্টেজ ধরলাম হচ্ছে পি এল, এটার কারেন্ট ধরলাম আইএল, এটার ভোল্টেজ পাওয়ার হচ্ছে ভিএল, ভোল্টেজ হচ্ছে ধরলাম ভিএল। তাহলে এখন এটার পাওয়ার যদি ক্যালকুলেট করি, পাওয়ার হবে কি, পিএল ইজ ইকুয়াল টু আইএল স্কোয়ার ইন্টু আরএল। আইএল ইজ ইকুয়াল টু, একটু আগে আমরা দেখছি, ভি থেভনিন বাই আর থেভনিন প্লাস আরএল, তার স্কোয়ার ইন্টু আরএল। তাহলে এইটা হচ্ছে আমার পাওয়ারের একটা ইকুয়েশন। এখন আমাদের টার্গেট হচ্ছে বোঝা কি, খুবই সিম্পল টার্গেট, পিএল কখন ম্যাক্সিমাম হবে ফর আরএল। এটাই হচ্ছে আমাদের ওয়ান এন্ড অনলি কোশ্চেন। এই ইকুয়েশন থেকে যদি দেখি, এখানে ভি থেভনিনটা কি ফিক্সড অলরেডি সার্কিটের জন্য, আর থেভনিনটাও কি ফিক্সড, শুধুমাত্র ভ্যারিয়েবল কোনটা এখানে, আরএল। হ্যাঁ, তাহলে এই আরএল টা ভ্যারি করলেই পাওয়ারটা চেঞ্জ হবে। এখন এই পিএলটা, তাহলে একটা চিন্তা করতে পারেন, পিএলটা হচ্ছে ফাংশন অফ আরএল। ফাংশন অফ আরএল, আপনাকে বের করতে হবে পিএল কখন কি হবে, ম্যাক্সিমাম হবে আরএল এর কোন ভ্যালুর জন্য। তো এইটা বের করার কিন্তু একটা ওয়ে আছে। সেই ওয়েটা হচ্ছে, আপনারা ক্যালকুলাসে শিখছিলেন, ক্যালকুলাসে অফেন এরকম দেওয়া থাকতো, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু ধরেন এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 7। জিজ্ঞেস করা হয়তো এক্স এর কোন মানের জন্য এফ অফ এক্স কি হবে, সর্বোচ্চ হবে। এরকম এক্সাম্পল কি করে আসছেন আপনারা? কেউ করেন নাই না? আচ্ছা, না করলে তো আরো ভালো। করছি তো স্যার, এগুলো করছি তো স্যার। রাইট, করছেন, ভুলে ভালো। গেছি স্যার। হ্যাঁ, ওকে, ভুলে গেলে আরো ভালো। তাহলে এটা যদি করতে হয়, আমাদের কি করতে হইতো, এখানে এই এফ অফ এক্স কে এই এক্স এর সাপেক্ষে কি করা হয়তো, ডিফারেন্সিয়েট করা। এফ অফ এক্স কে আমরা সাধারণত ডিএফ বাই ডিএক্স করতাম, করে ইজ ইকুয়াল টু কি ধরতাম, জিরো ধরতাম। ধরলে আমরা বলতাম যে জিরো ধরলেই তখন হচ্ছে বেসিক্যালি সর্বোচ্চ মান পাওয়া যাবে বা সর্বনিম্ন মান পাওয়া যাবে, এবং সেটা ধরে সলভ করে আমরা হচ্ছে এক্স এর একটা মান বের করি। সো আই গেস আপনারা জিরো ধরতেন, আই ডোন্ট নো আপনাদের কারোর মনে আছে কিনা যে জিরো কেন ধরতাম। কারো জানার ইচ্ছা থাকলে বলেন, আমি বলবো যে কেন জিরো ধরতে হয়। আদারওয়াইজ প্রসেসটা হচ্ছে এরকমই জি স্যার, যে, বলেন স্যার। হ্যাঁ, প্রসেসটা হচ্ছে এরকমই যে এখানেও সেম, এখানে কি করতে হবে, পিএল কে ডিফারেন্সিয়েট করতে হবে। হ্যাঁ, পিএল কে ডিফারেন্সিয়েট করতে হবে কার কেন সাপেক্ষে। জিরো হয় ওইটা একটু বলেন স্যার। হ্যাঁ, বলতেছি। পিএল কে ডিফারেন্সিয়েট করতে হবে আরএল এর সাপেক্ষে, করে আমরা যদি জিরো ধরি, জিরো ধরে সলভ করি, তাইলে হচ্ছে আরএল এর মান পেয়ে যাই। আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে কেন জিরো ধরতে হয়। একটা ফাংশনকে একবার ডিফারেন্সিয়েট করা মানে কি বোঝায়,
ধরেন ওয়াই ইজ ইকুয়াল টু, আপনারা এটা দেখছেন, ওয়াই ইজ ইকুয়াল টু ধরেন এক্স স্কোয়ার, তাহলে ডিওয়াই বাই ডিএক্স বলতে কি বোঝায়? 2x পাইলাম ধরেন কথার, ডিওয়াই বাই ডিএক্স আসলে জিনিসটা কি? ডিফারেন্সিয়েশন করা না? এখন ডিওয়াই বাই ডিএক্স অনেক সময় এক্স এর এটাকে, পরিবর্তনে হ্যাঁ, বা সহজ কথায় ঢাল বের করছি, তাই না? ঢাল বের করছি, একটা কার্ভের ঢাল বের করছি, হ্যাঁ, কার্ভের ঢাল বের করছি। এখন কার্ভের ঢাল বের করছি ডেল ওয়াই বাই ডেল এক্স, এরকম। এখন যে কোনো একটা কার্ভ যদি চিন্তা করেন, এরকম এরকম একটা কার্ভ নিলাম, এই কার্ভটাকে আমি যদি এটা ধরেন সেই ওয়াই, ওয়াই, এখন আমি যদি ডিওয়াই বাই ডিএক্স করি, তার মানে কি করতেছি? সব জায়গায় আমি ঢাল বের করছি। এখন দেখেন, যেখানে মান সর্বোচ্চ হয়েছে, ফর এক্সাম্পল এইখানে একবার সর্বোচ্চ হয়েছে, এইখানে একবার সর্বোচ্চ হয়েছে, এইখানে এইখানে ঢালের মান একটা পাহাড়ের পর্বতের মতো চিন্তা করেন, একটা পাহাড়ের পর্বত কাজের মতো। এইখানে যখন আমি পাহাড়ের উপরে উঠতেছি, অনেক ঢালু পথ, এই জন্য ঢাল নিশ্চয়ই কি হবে? অলওয়েজ একটা ভ্যালু পাবে। কিন্তু সর্বোচ্চ চূড়ায় যখন গেছেন এইখানে, তখন পথটা কাইন্ড অফ কি হয়ে গেছে? সমতল হয়ে যাবে না? এইখানে আমি জুম ইন করি, দেখেন এইখানে, এইখানে কিছুক্ষণের জন্য হইলেও এই সর্বোচ্চ জায়গায় যে সমতল হয়ে যাবে, সমতল হয়ে যাবে। আর সমতল মানে কি? ওই জায়গায় ঢালের মান কত? 0 স্যার। 0। এই জন্য যখন সর্বোচ্চ বা সর্বনিম্ন বের করতে হয়, তখন ওই জায়গায় একবার করে ডিফারেন্সিয়েট করতে হয়। করে ওই জায়গায় যদি, ওইটাকে যদি আমি জিরো ধরি, শুধুমাত্র সেই জায়গায় সে এই এই পয়েন্ট গুলাকেই নির্দেশ করবে। হ্যাঁ, যদি আমি সলভ করি, তাহলে তার মানে এই পয়েন্ট গুলো আমি পাবো। তো এটাও সেম কারণে আর কি, সর্বোচ্চ বা সর্বনিম্ন মানের জন্য অলওয়েজ এরকম ডিফারেন্সিয়েট করা হয়। তো যাই হোক, আমাদের এইখানেও তাই করতে হবে, এখানেও তাই করছে দেখেন। এইখানে যদি খেয়াল করি, পি কে আমাদের একবার আর এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছে। এই ডিফারেন্সিয়েশন আপনারা চাইলে নিজেরা করে দেখতে পারেন, না চাইলেও না করারও দরকার নেই, বাট করে যদি সলভ করেন, আলটিমেটলি সলভ টলভ করে আর এল এর মান আসবে হচ্ছে আর কে। এবং স্যার একটা পাওয়ার, কোশ্চেন ছিল স্যার। আমি শেষ করি তারপর বলবো। আচ্ছা, এখানে যদি আপনারা দেখেন এই গ্রাফটা, পাওয়ারের সাথে আর এল এর মান যখন জিরো ছিল, পাওয়ার জিরো, আমরা কেবলই দেখছিলাম একটু আগে। আর এল এর মান যত বাড়াচ্ছি, আর এল এর মান বাড়তেছে কিন্তু কারেন্ট অনেক কমে যাচ্ছে, এই জন্য পাওয়ারও অনেক কমে যায়, জিরো হয় না বাট অনেক কমে যায়। এর মাঝামাঝি এক জায়গায় যেখানে আর এল ইজ ইকুয়াল টু কি আছে, আর থেভনিন, সেখানেই হচ্ছে সর্বোচ্চ পিকটা পাই, বা সেখানেই পাওয়ার কি হয়? ম্যাক্সিমাম। তো এইভাবেই হচ্ছে আমাদের কনসেপ্টটা থাকে। হ্যাঁ, বলেন বলেন। স্যার পাওয়ার স্যার মানে সর্বোচ্চর ক্ষেত্রে আমরা 0 ধরে নিচ্ছি, তাহলে তো মিনিমামের ক্ষেত্রেও স্যার 0 হয়, সেক্ষেত্রে কি আমরা? রাইট, এটাও ঠিক বলছেন, বাট এইখানে কোনো মিনিমাম নাই আসলে। হ্যাঁ, এই পাওয়ারের এখানে মিনিমাম বলতে কত হইতে পারে? শূন্য হইতে পারে, তাই না? আর কিন্তু কোনো 0 মিনিমাম স্যার। এরকম, হ্যাঁ, মানে ধরেন একটা আচ্ছা। কার্ভ আছে এরকম, পাওয়ারটা যদি দেখতে কখনো এরকম হইতো, ফর এক্সাম্পল উপরে যাচ্ছে, তারপরে আবার কি হচ্ছে, এরকম জিরো, জিরো আছে, তারপরে ধরেন আবার নিচে যাচ্ছে, কথার কথা পাওয়ারটা, তাইলে আমার কি করতে হইতো? ওই আহ চিন্তা করতে হইতো কি করা যায়। হ্যাঁ, এই যেখানে একটা ম্যাক্সিমামও আছে, আর একবার কি হয়েছে, একটা মিনিমামও মিনিমাম আছে। আছে। কিন্তু পাওয়ারে এরকম থাকে না, পাওয়ারে অলওয়েজ কি থাকে? জিরো থাকে, জিরো থাকে বা জিরোর ম্যাক্স। উপরে থাকে, এরকম। আচ্ছা, কিন্তু এমনিতে ক্যালকুলাসে তো থাকতে পারে, ক্যালকুলাসে মনে আছে, ক্যালকুলাসে যদি থাকে, এটা তো পাওয়ারের জন্য, বাট পাওয়ার ছাড়া অন্যান্য কেস কিছুতে, ধরেন এইখানে আমি ডিওয়াই ইজ ইকুয়াল, ডিএক্স ইজ ইকুয়াল টু জিরো ধরছি। জিরো ধরে তো আমি ম্যাক্সিমামের জন্য জিরো ধরতেছি, মিনিমামের জন্য কি হচ্ছে? জিরো ধরতেছি, তাই না? আচ্ছা, তো জিরো ধরে আপনি যদি সলভ করেন, তাহলে এক্স এর আসলে কিছু ভ্যালু পান, সহজ যদি কথাই বলি। হ্যাঁ, এক্স এর কিছু ভ্যালু পান।
যে যে পয়েন্টে আমার কি হয়েছে, পাওয়ার কখনো হয়েছে ম্যাক্সিমাম, কখনো কি হয়েছে মিনিমাম। এরপর আবার এই ডিওয়াই বাই ডিএক্স কে আবার যদি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করেন, হ্যাঁ, কথার কথা, ডিফারেন্সিয়েট করে যদি পজিটিভ প্রান্ত পান, পজিটিভ পান, তাহলে সেই সেই ভ্যালুর পয়েন্টের জন্য কি পাবো, আমি ম্যাক্সিমাম পাবো। আর যদি নেগেটিভ পাইতাম ভ্যালু, তাহলে সেই তাহলে সেই সেই ভ্যালুর জন্য মিনিমাম স্যার। মিনিমাম পাবো। হ্যাঁ, তো ডাবল ডিফারেন্সিয়েট করতে হয় আবার, এটা করতে পারি। মানে ঢালকে আবার ডিফারেন্সিয়েট করা হয়, এরকম। যাই হোক, অনেক ম্যাথমেটিক্স এর কথা হয়তো বলে ফেলছি, এমনি ঘুমাচ্ছেন সবাই। সো ম্যাক্সিমাম পাওয়ার আমরা পেয়ে, ম্যাক্সিমাম পাওয়ার কখন পাবো, একটা এরকম সার্কিটে যখন আরএল এর ভ্যালু আর থেভেনিনের সমান হবে। এবং এই ম্যাক্সিমাম পাওয়ার যে পাবো, ম্যাক্সিমাম পাওয়ার পাবো ইফ আরএল ইজ ইকুয়াল টু আর থেভেনিন, এটা মাস মাথায় রাখতে হবে। আর ম্যাক্সিমাম পাওয়ার যে পাইলাম, এই ম্যাক্সিমাম পাওয়ারের মান কত, এই মানটা আমরা বের বের করতে পারবো। পিএল ইজ ইকুয়াল টু, আমরা কেবলই দেখছি আইএল স্কোয়ার ইন্টু আরএল। আইএল বলতে বোঝায় হচ্ছে ভি থেভেনিন বাই আর থেভেনিন প্লাস আর এল তার হোল স্কোয়ার ইন্টু আর এল। ভি থেভেনিন থাকলো আর থেভেনিন, আর থেভেনিনের আর এল পারবো আর থেভেনিন, তাই? তাহলে বসবে হচ্ছে ভি থেভেনিন বাই টু আর থেভেনিন তার স্কোয়ার ইন্টু আর এল এর বদলে আর থেভেনিন বসে। এইটা যদি ক্যালকুলেট করেন, কথা স্লো শুনছে, মানে ভলিউম লো। সরি, হ্যাঁ, মাইক থেকে দূরে চলে গেছিলাম। তো আমাদের যদি এইখানে এখন এই মানে ম্যাক্সিমাম পাওয়ারের ভ্যালুটা আমরা বের করতে চাই, এইভাবে ক্যালকুলেট করি, করে এইটা আসবে, হ্যাঁ। তার মানে পি ম্যাক্স কত আসতেছে, পি ম্যাক্স আসতেছে হচ্ছে ভি থেভেনিন স্কোয়ার বাই ফোর আর থেভেনিন, হ্যাঁ, এখানে এই ম্যাক্সিমাম পাওয়ার। তো আমি একটা উদাহরণ দিই, উদাহরণ দিলে হয়তো আহ আমি কনক্লুড করে ফেলতে পারবো আমরা এই জিনিসটাকে। যদি ধরেন একটা আপনি এখানে সার্কিট চিন্তা করেন, ধরলেন 20 ভোল্ট একটা সার্কিট পাইছেন, এইটা হচ্ছে সেই 4 ওহম একটা রেজিস্ট্যান্স, আর এইটা হচ্ছে সেই আরএল, এটা 30 ভোল্ট ধরলাম, কেবল যে ম্যাথটা করলাম সেইটাই। হ্যাঁ, 30 ভোল্ট ভি থেভেনিন, আর থেভেনিন ছিল 4 ওহম, এটা সেই ভি থেভেনিন, এটা সেই আর থেভেনিন। হ্যাঁ, এখন কোশ্চেন হইলো যে এ বি প্রান্তে লোড রেজিস্ট্যান্সের মান বা আরএল এর মান কত হইলে আমি কি পাবো, এই আরএল এ ম্যাক্সিমাম পাওয়ার পাবো, কত হইলে পাবো আরএল এর মান, কত হইলে এই জায়গাতে এই লোডে আমি ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে। RL এর মান 4 4 ওহম ওহম হলে। হলে। রাইট, 4 ওহম হইলে, তাই না, আর থেভেনিনের সমান হইলে। আচ্ছা, নেক্সট হচ্ছে এই যে ম্যাক্সিমাম পাওয়ারটা পাবে এই রেজিস্ট্যান্সটা, এই ম্যাক্সিমাম পাওয়ারের ভ্যালু কত। তাহলে পি ম্যাক্স ইজ ইকুয়াল টু শর্টকাট এ হচ্ছে যে ভি থেভেনিন স্কোয়ার বাই ফোর আর থেভেনিন। হ্যাঁ, তাহলে ভি থেভেনিন স্কোয়ার অলরেডি আপনারা দেখছেন 30 ভোল্ট, তাহলে 30 স্কোয়ার, 4 ইন্টু আর থেভেনিনের মান হচ্ছে কত, 4, তাহলে 900 ডিভাইডেড বাই 16। হ্যাঁ, কত আসে, 5 × 16 = 80, 10, 56 হয়তো 2 ওয়াট, এরকম কিছু একটা আসবে। এইটাই হচ্ছে সেই ম্যাক্সিমাম পাওয়ার। তার মানে এই সার্কিট থেকে এই লোড রেজিস্ট্যান্সটা 56.2 ওয়াটের বেশি কখনোই পাবে না, এইটাই পাবে। আর বাকি পাওয়ারটা টোটাল কি হয়ে যাবে, ওয়েস্ট হয়ে যাবে। হ্যাঁ, বাকি পাওয়ারটাই 4 ওহম নিচ্ছে, কিছু করার নাই। কিন্তু এই 56.2 ওয়াট আমি ম্যাক্সিমাম পাইতে পারবো, এবং সেটা পাইতে গেলে আমাকে এইখানে আমাকে 4 ওহম এর একটা রেজিস্ট্যান্স কানেক্ট করতে হবে। আচ্ছা, ম্যাথে যদি এইরকম থাকে, সে ধরেন কথা কথা আপনাকে ম্যাথে বলে দিল যে এইখানে আরএল এর মান 4 ওহম না, আরএল এর মান দেওয়া আছে হচ্ছে 3 ওহম।
এখন এই 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 লোডটা কি ম্যাক্সিমাম পাওয়ার পাবে? আপনার কাছে কোশ্চেন করা হইল। আবারও স্যার বলতেছি, সার্কিট স্যার এগুলো কোশ্চেনটা ঠিক আরেকবার। আছে। হ্যাঁ, এই সার্কিটটা অ্যাজ ইউজুয়াল থাকছে, 30 ভোল্ট 4 ওহম এরকমই আছে। হ্যাঁ, এরকমই আছে। জাস্ট আরএল এর মান কত হয়েছে? এখন আরএল এর মান একজন বলে দিল যে 3 ওহম। এখন আপনাকে কোশ্চেন করা হইলো যে এই 3 ওহমটা বা এই আরএলটা এখন কি ম্যাক্সিমাম পাওয়ার পাবে কিনা। না স্যার। পাবে না, রাইট। কারণ ম্যাক্সিমাম পাওয়ার, সহজ কথা, ম্যাক্সিমাম পাওয়ার পাইতে গেলে 4 ওহমই হইতে হবে। সো ম্যাক্সিমাম পাওয়ার পাবে না। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন করলো যদি ম্যাক্সিমাম পাওয়ার না পেয়ে থাকে তাহলে কত পাওয়ার পাবে? কিভাবে বের করব? স্যার, সূত্রে শুধু ওই আর ইয়ার জায়গা 3 বসাই দিলে হয়ে যাচ্ছে, আর আর টি না জায়গায় 3 নো বসাই দিলে। নো নো, এই সূত্রে এই সূত্রটা ওইটাই তখনই আর। কাজ কাজ এই সূত্রটা তখনই অ্যাপ্লাই করতে পারবো যখন আর এল ইজ ইকাল টু কি আছে, আর টি আর তেমন টি একটা এইচ হবে না আছে। এটা। হ্যাঁ, করা যাবে না। আমাকে যেহেতু এই জায়গায় আর এল ইজ ইকাল টু আর টি এইচ না, 3 ওহম 3 আর 4 সমান না, দ্যাটস ওয়াই এটার যদি পাওয়ার বের করতে ওল্ড স্টাইলেই করতে হবে। পিএল ইজ ইকাল টু আই এল স্কোয়ার ইন্টু কি আর এল, এই ফরম্যাটে পাওয়ার বের করতে হবে। এই জন্য আমি এই উদাহরণটা দিচ্ছি, অনেকে ভুল করে, যেখানে আই এল ইজ ইকাল টু ভি থেভনিন বাই আর থেভনিন প্লাস আর এল ইন্টু আর এল। ভি থেভনিন হচ্ছে 30, আর থেভনিন হচ্ছে 4, আর আর এল হচ্ছে 3, ইন্টু হচ্ছে আর এল হচ্ছে 3। কত আসে দেখেন তো এটা ক্যালকুলেট করে। স্যার ম্যাক্সিমাম পাওয়ার হবে না কেন, একটু যদি আরেকবার বলতেন। স্যার পঞ্চান্ন ম্যাক্সিমাম পয়েন্ট এক মানে 55 দশমিক 55.102 ওয়ান, আচ্ছা 1020 ওয়ান এরকম ওয়াট। আসছে। হ্যাঁ ঠিক আছে, 1 ওয়াট। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছেন যে ম্যাক্সিমাম পাওয়ার থেকে কিন্তু কম আসছে। হ্যাঁ, আচ্ছা ম্যাক্সিমাম, আপনার কোশ্চেনটা কি? আর যে কোশ্চেন করলেন আরেকবার একটু কোশ্চেনটা রিপিট করেন কাইন্ডলি। ম্যাক্সিমাম পাওয়ারটা যে পাবে না কেন, যদি এটা একটু আরেকবার বলতেন। পাবে না কারণ হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার পাওয়ার শর্তই আমরা কেবল প্রুফ করে আসলাম। ম্যাক্সিমাম পাওয়ার পাইতে গেলে আর এল এর ভ্যালু, লোড রেজিস্ট্যান্স এর ভ্যালু আর থেভনিন এর সমান হইতে হবে। তো এখানে জি আর স্যার। থেভনিন কত আছে? 4। তাহলে এখানে জি যদি স্যার। ম্যাক্সিমাম পাওয়ার পাইতে চাই এর ভ্যালু 4ই হইতে হবে। 4-এর এক 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 আউন্সও কম হইতে পারবে না, 1 আউন্স বেশি হইতে পারবে না। জি হ্যাঁ, স্যার। এটাই। ঠিক আছে, তো এই হচ্ছে জি আমাদের স্যার। মোটামুটি ভি থেভনিন আর থেভনিন এর ইয়ে। আপনাদের টাস্ক হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে মিড এর কোশ্চেন, ফাইনালের কোশ্চেন গুলা সলভ করার ট্রাই করা। হ্যাঁ, আমি হচ্ছে অ্যাসাইনমেন্ট দিব ভেবে রাখছি অলরেডি, অ্যাসাইনমেন্ট দিব আহ সব ফাইনাল, কিছু ফাইনালের কোশ্চেন একসাথে কম্বাইন্ড করে। হ্যাঁ, ফাইনাল কোশ্চেন কম্বাইন্ড ওয়েতে থাকবে, কয়েকটা ট্রাইমিস্টার একসাথে একটা পিডিএফ এ দিব, এইটাই থাকবে। হ্যাঁ, এখন কোন কোন ট্রাইমিস্টার দিব ডিসাইড করি না, রিসেন্ট গুলোরই দিব। সো অ্যাসাইনমেন্ট ভালো করতে চাইলে এই কোশ্চেন গুলো এমনি সলভ করতে হইতো। আপনাদের টাস্কও আপাতত এটাই বলবো যে থেভনিন রিলেটেড যতগুলো আছে, থেভনিন এন্ড ম্যাক্স পাওয়ার রিলেটেড, এখান থেকে 10 মার্ক থাকবে। হ্যাঁ, সেগুলো রিলেটেড নিজেরা সলভ করেন, এই যে আজকে যা দেখাই দিলাম এটার উপরেই, নতুন আর কিছু নাই। এগুলোর উপর সলভ করেন, কোনো কোশ্চেন থাকলে ক্লাসে বলেন, আমি একটু বোঝাই দিব, হিন্ট দিয়ে দিব, হয়তো ফুল করে দিব না যেহেতু অ্যাসাইনমেন্টে থাকবে, বাট মোটামুটি করে দিব, এবং তাতে আপনাদের সবার অনেকেরই অ্যাসাইনমেন্টের সুবিধা হবে। আর যদি কেউ বলেন যে না প্র্যাকটিস ট্র্যাকটিস করবো না, অ্যাসাইনমেন্টের টাইমে দেখবো, তো দেখেন সমস্যা নাই। ঠিক আছে, তখন আবার আমি হেল্প করব না। হ্যাঁ, ক্লাসে দিনের পড়া দিনে না করলে তাকে তো ওই লাস্টে অ্যাসাইনমেন্টে তো আর হেল্প করা যাবে না। অ্যাসাইনমেন্ট দেয় হয়েছে যে আপনি নিজে নিজে বাসায় বসে করবেন। হ্যাঁ, সো এই চান্সটা দিচ্ছি যে অ্যাসাইনমেন্টের যে কোশ্চেন গুলা বলে দিলাম অলরেডি,
আপনি নিজেরা একটু সলভ করার ট্রাই করেন, কোনো কোশ্চেন হইলে নেক্সট ক্লাস, যত ক্লাস আছে যে কোনো ক্লাসে জিজ্ঞেস করলে আমি হেল্প করে বলে দিব আর কি কিভাবে করতে হবে। হ্যাঁ, সো এটাই হচ্ছে টাস্ক। থেভেনিন ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার, এখান থেকে 10 মার্কস থাকবে, টোটাল 40 মার্কসের। এগুলো প্র্যাকটিস করেন ভালো করে।